আজকে আমরা ইংলিশের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগে ইংলিশে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার আর একটা নাম আছে। সেই নামটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, সেটা হচ্ছে ইমপারফেক্ট টেন্স। দ্যাট ইজ ইমপারফেক্ট টেন্স বলা হয়। মানে এটা 100% পারফেক্ট নয়। কেন বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইমপারফেক্ট টেন্স? তার কারণটা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে ইজ আ মিক্সচার অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। তাহলে আমি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইমপারফেক্ট টেন্স এ কারণে বলা হয় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে একটা মিক্সচার অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, অর্থাৎ বর্তমান এবং অতীতের একটা মিশ্রণ, একটা মিক্সচার হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব? বলছি প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু তার মধ্যে পাস্ট কি করে আসতে পারে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মেইনলি সেই সেন্টেন্সগুলোকে বা বাক্যগুলোকে বোঝায় যে বাক্যগুলোর দ্বারা কোনো একটা কাজ অতীতে হয়ে গেছে কিন্তু তার রেজাল্টটা এখনও বর্তমান, অর্থাৎ ফলাফলটা প্রেজেন্টে রয়েছে বাট কাজটা অতীতকালে মানে আগে হয়ে গেছে। এটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে যখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স বলছি, তখন সেই সেন্টেন্সটাতে যে ভার্বটা রয়েছে, যে ক্রিয়াপদটা রয়েছে, সেই ক্রিয়াপদ মানে ভার্ব মানে কাজ করা, সেই কাজটা পাস্টে হয়ে গেছে কিন্তু তার যে রেজাল্টটা, তার যে ফলাফলটা, সেই ফলাফলটা প্রেজেন্টে বর্তমান। দ্যাটস ওয়াই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ আ মিক্সচার অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট অ্যান্ড হেন্স ইট ইজ কল্ড ইমপারফেক্ট টেন্স। মোটামুটি বোঝাতে পেরেছি। যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরও ভালো বুঝতে পারবো আমরা ব্যাপারটা। যে আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, আমি নিশ্চয়ই 10 বছর আগে ভাত খেয়ে বলবো না আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি কখন আমরা কথাটা সচরাচর ব্যবহার করি? যে কিছুক্ষণ আগে যদি আমরা ভাত খেয়ে থাকি তাহলে বলবো হ্যাঁ আমি ভাত খেয়েছি। এই তুই আর একবার ভাত খাবি? না না আমি ভাত খাবো না, আমি আরেকবার ভাত খেয়েছি। মানে কি, ভাত খাওয়ার পর আমার পেটটা ভরে আছে, দ্যাট ইজ দ্য রেজাল্ট। রেজাল্টটা বর্তমান, কিন্তু ভাত খাওয়া কাজটা দ্যাট হ্যাজ বিন ফিনিশড, সেটা অলরেডি শেষ হয়ে গেছে, কাজটা অলরেডি কমপ্লিটেড, বাট তার জন্য আমার পেটটা ভরে আছে, দ্যাট ইজ দ্য রেজাল্ট। অর্থাৎ রেজাল্টটা বর্তমান কিন্তু কাজটা আগে হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে সেই সেন্টেন্সগুলোকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলোকে চেনার একটা সহজ উপায় রয়েছে। যেহেতু একেবারে বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি, তাই আমি একেবারে একটা বেসিক সেন্টেন্স বা বাক্যর উদাহরণ দিচ্ছি। যে আমি একেবারে যে সেন্টেন্সটা বা বাক্যটার কথা একটু আগে বললাম সেটাই লিখছি। যে আমি যদি বলি আমি ভাত খেয়েছি, এই যে বাক্যটা আমি ভাত খেয়েছি, এই বাক্যটাতে ক্রিয়াপদ বা ভার্ব কোনটা? সেটা হচ্ছে খেয়েছি। এখন এই যে খেয়েছি, এই যে ক্রিয়াপদটা বা ভার্বটা, এটাকে যদি সাধু ভাষায় রূপান্তরিত করি তাহলে কি হবে? খেয়েছি খাইয়াছি। খেয়েছি এর সাধু ভাষায় রূপান্তরিত করলে এটা হয় খাই আছি। রাইট? যদি আমি ভাত খেয়েছি না বলে আমি বলতাম সে ভাত খেয়েছে, তাহলে খেয়েছের সাধু ভাষায় রূপান্তরিত করলে কি হতো? খাইয়াছে। আর যদি সে ভাত খেয়েছে না লিখে আমি লিখতাম তিনি ভাত খেয়েছেন, আর খেয়েছেনের সাধু ভাষায় রূপান্তরিত করলে পাবো খাইয়াছেন। তিনটে জিনিস তার মানে খাই এটার পরে পেলাম। একটা হচ্ছে আছি, তারপরে আছো বা আছে, আর একটা আছেন। অর্থাৎ যেটা বলতে চাইছি যে
কোনো একটা ক্রিয়াপদকে বাংলায় যদি সাধু ভাষায় রূপান্তরিত করা যায়, তারপরে যদি আছি, আছো, আছেন ইত্যাদি আসে, তাহলে চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেব। কারণ আমরা তখনই এই কথাগুলো বলি যে আমি ভাত খেয়েছি, সে স্কুলে গেছে, তারপরে সে বাজারে গেছে, সে স্নান করেছে, সে খেলতে গেছে। এই কথাগুলো যখন বলি, তার মানে সেই কথাগুলোর যে কাজটার কথা বলা হচ্ছে, সেই কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু তার রেজাল্টটা বর্তমান, মানে রিসেন্টলি কিছুক্ষণ আগেই ব্যাপার স্যাপারগুলো হয়েছে। সে সমস্ত ক্ষেত্রে এই সমস্ত টেন্সগুলোকে বা এই বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা প্রেজেন্ট এবং পাস্টের মিক্সচার, সেজন্য আমাদের একটু গন্ডগোল হয়, কিন্তু সেই গন্ডগোলটা যাতে না হয় তার জন্য আর কয়েকটা কথা বলি। তাহলে এখন আমরা এই যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছি, এই সেন্টেন্সটাকে ফিনিশ করি। যে আমি বললাম যে আমি ভাত খেয়েছি, এই যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ফার্দার আরও এক্সাম্পল নিয়ে আলোচনা করব, তখন বাকি যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেই ব্যাপারগুলো আমরা নিয়ে আলোচনা করছি। তার মানে আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা বুঝতে পারলাম এই কারণে, প্রথম কথা হচ্ছে খেয়েছির যদি সাধু ভাষায় রূপান্তরিত করি তাহলে সেটা খাই আছি হয়, যেহেতু আছি আসছে সেজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি তখনই আমি ভাত খেয়েছি বলি যখন কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, খাওয়া কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু তার রেজাল্টটা এখনও বর্তমান। দ্যাটস ওয়াই দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অ্যান্ড হ্যাভ, তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, আর তারপরে সামথিং, তারপরে যা কিছু থাকে সেটা লিখব। এখানে আমি ভাত খেয়েছি তে কে সাবজেক্ট, আমিটা সাবজেক্ট, কারণ কে খেয়েছে, আমি খেয়েছি। কি খেয়েছি, ভাত, তাহলে এটা অবজেক্ট, এটা ভার্ব। প্রথমে আছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় আমি আই লিখলাম। তারপরে হ্যাজ বা হ্যাভ, এর পরিবর্তে আমি হ্যাভ লিখব, কারণ আয়ের পরে সবসময় হ্যাভ বসে। এটাই একমাত্র সিঙ্গুলার নাম্বার যেটার পরে হ্যাভ বসে। বাকি যত সিঙ্গুলার নাম্বার পাবো সেগুলোর পরে কিন্তু হ্যাজ বসে। আই হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের লিখতে হবে। খেয়েছি অর্থাৎ খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের 3 নম্বর ফর্ম কি, ইট, তারপরে হচ্ছে এট, আর তারপরে হচ্ছে ইটেন, ইট, এট, ইটেন। ইটেনটা হচ্ছে 3rd ফর্ম। সো আই হ্যাভ ইটেন, তারপর আছে অবজেক্ট রাইস। এখানে সামথিং নেই, তাই আমি সামথিং লিখলাম না। তাহলে সবসময় যখনই আমি জেনে যাব যে একটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে আমি চোখ বন্ধ করে ফর্মুলা ফলো করব। ফর্মুলার বাইরে আমরা কিচ্ছু করব না। ফর্মুলা ফলো করলে আমি সেন্টেন্সটা ইজিলি ট্রান্সলেট করতে পারবো। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা এর আগে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছি, রাইট? যদি আমি একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল দিই, যেমন সে আমায় চেনে, সে আমাকে চেনে। তাহলে আমি এই যে সেন্টেন্সটা লিখেছি সে আমাকে চেনে, এই সেন্টেন্সটা একেবারে নর্মাল পাতি একটা কথা, পাতি একটা স্টেটমেন্ট। আর যখনই কোনো একটা নর্মাল স্টেটমেন্টকে, পাতি স্টেটমেন্টকে সোজাভাবে ব্যক্ত করা হবে তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ইনডেফিনিট টেন্স। এখন সে আমাকে চেনে, এই সেন্টেন্সটা আমি সেম রেখে যদি আমি লিখি সে আমাকে 10 বছর ধরে চেনে, 10 বছর ধরে চেনে, তার মানে আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সে আমাকে চেনে এটার সঙ্গে শুধুমাত্র যোগ করেছি 10 বছর ধরে, অর্থাৎ একটা টাইম এক্সপ্রেশন অ্যাড করেছি। যখন প্রেজেন্ট ইনডেফিনাইটের সঙ্গে কোনো টাইম এক্সপ্রেশন 10 বছর ধরে, সকাল থেকে, 2002 সাল থেকে, এই ধরনের কোনো টাইম এক্সপ্রেশন অ্যাড হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট প্লাস টাইম এক্সপ্রেশন অ্যাড হবে, তখন সেটা আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে না, তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। সো দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে ব্যাপারটা দাঁড়ালো সে আমাকে চেনে, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট যখন আমি বলছি সে আমাকে 10 বছর ধরে চেনে, তখন সেটা আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকছে না, কারণ তার সঙ্গে টাইম এক্সপ্রেশন অ্যাড হয়ে গেছে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সে আমাকে 10 বছর ধরে চেনে, এটা কি করে করব? ফর্মুলা দিয়ে করব। প্রথমে কি, হি সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভের হ্যাজ, চেনা ইংরাজি নো, নো এর 3 নম্বর ফর্ম নো, নিউ, নোন। সো হি হ্যাজ নোন মি, আমাকে চেনে 10 বছর ধরে। এই ধরে ইংরাজি হচ্ছে ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। তাহলে দ্বিতীয় যে কেসটা আমরা বুঝতে পারলাম, যদি কোনো একটা পাতি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে কোনো একটা টাইম এক্সপ্রেশন যুক্ত থাকে, তখন সেটা আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে না, তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা 2 নম্বর কেস গেল। 3 নম্বর কেসটা কি? 3 নম্বর কেসটা হচ্ছে, আমি এই বোর্ডের এক পাশে কতগুলো অ্যাডভার্ব লিখে রেখেছি, সেগুলো হচ্ছে এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, টিল, লেটলি, এরকম আরও কিছু রয়েছে, কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত হয় এই অ্যাডভার্বগুলো। যদি কোনো একটা সেন্টেন্সে আমি এই অ্যাডভার্বগুলো পেয়ে যাই প্রেজেন্টের কোনো একটা সেন্টেন্সে, আমি বুঝতে পারছি যে সেন্টেন্সটা প্রেজেন্টে আছে এবং সেই সেন্টেন্সটায় এই অ্যাডভার্বগুলো রয়েছে, তাহলে অবশ্যই সেই টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তার মানে এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, টিল, লেটলি, এই অ্যাডভার্বগুলো ইমপ্লাই করে সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, আমি বলি তারা এইমাত্র খেলতে গেছে। তারা এইমাত্র খেলতে গেছে। তাহলে এই যে এইমাত্র, এটার ইংরেজি কি? জাস্ট। তার মানে এই সেন্টেন্সটাই আমি জাস্ট অ্যাডভার্বটা পেয়েছি। সো চোখ বন্ধ করে আর আমাকে খেলতে গেছে এটা সাধুভাষা করতে হবে না কষ্ট করে, আমি এটা করে দেবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিকজ এখানে এই মাত্র মানে জাস্ট এই অ্যাডভার্বটা পেয়ে গেছি। সুতরাং এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কি হবে? তারাও ইংরেজি সাবজেক্ট, এটা প্রথমে সাবজেক্ট আছে, তাহলে দে, তারপরে হ্যাজ বা হ্যাভের মধ্যে কোনটা হবে? হ্যাভ, তারপরে গেছে, গেছেটা এখানে ভার্ব, যাওয়া ইংরেজি গো, তাহলে গো, ওয়েন্ট, গান, দে হ্যাভ গান। কোথায় গেছে? খেলতে, টু প্লে, দে হ্যাভ গান টু প্লে। তারপরে এইমাত্র জাস্ট, এই যে অ্যাডভার্ব জাস্টটা, এটা কখনো আমি হ্যাভ আর গানের মাঝে, অর্থাৎ হ্যাজ হ্যাভ প্লাস V3 এই ফরমেশনটার মাঝে লিখব না। হয় প্রথমে লিখব জাস্ট দে হ্যাভ গন টু প্লে, অথবা একেবারে লাস্টে লিখব। ওকে, এটা হচ্ছে 3 নম্বর কেস। আর এই 3টে জিনিস যদি আমি মনে রাখতে পারি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমার আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু আর একটা কথা বলার আছে, ওই যে টাইম এক্সপ্রেশনের কথা বললাম, এই টাইম এক্সপ্রেশনটা গুলিয়ে ফেললে হবে না। তার কারণটা হচ্ছে টাইম এক্সপ্রেশনের 2টো পার্ট রয়েছে, একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম আর একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। লেট মি সে, সেটা হচ্ছে একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে duration of time. What is the difference between these two? ডিফারেন্সটা কি? পয়েন্ট অফ টাইম যেগুলো বলবে, সেই পয়েন্ট অফ টাইমগুলো এক্স্যাক্ট সময়ের কথা বলবে।
আমি সকাল 9টায় পড়তে গেছি, মানে আমি সকাল 9টা থেকে বলিনি, সকাল 9টায় এক্স্যাক্ট বলছি। সে 10টার সময় আসবে। সে সকালবেলা পড়তে গেছে, সে বিকেলবেলা খেলতে গেছে। আমি তার চিঠিটি গতকাল পেয়েছি। তাহলে এখানে যতগুলো সময়ের কথা বলা হলো, যেমন আমি বললাম কি সকাল 9টা বা বিকেলবেলা বা সকালবেলা বা গতকাল, এগুলো এক্স্যাক্ট সময়ের কথা বলছে। কিন্তু এটাই যদি আমি বলে দিই সকাল 9টা, এটাই যদি আমি বলে দিই সকাল 9টা থেকে, সকাল 9টা থেকে, বা যদি বলি বিকেল থেকে, বা যদি বলি সকাল থেকে, তখন সেটার পয়েন্ট অফ টাইম থাকছে না, তখন সেটা ডিউরেশন, মানে একটা সময়কালের কথা বলছে। যেমন আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল থেকে শুরু হয়েছে এখনো চলছে, এটা ডিউরেশন। কিন্তু আমি যদি শুধুমাত্র বলি সকালবেলা বৃষ্টি হয়েছে, মানে এক্স্যাক্ট সকালেই হয়েছে। তো এই সকাল 9টা, সকালবেলা, বিকেলবেলা, এগুলো হচ্ছে পয়েন্ট অফ টাইম। আর সকাল থেকে 2 ঘন্টা ধরে 10 বছর ধরে এই ডিউরেশন বোঝালে সেগুলো হচ্ছে ডিউরেশন অফ টাইম। মনে রাখতে হবে, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো পয়েন্ট অফ টাইম পাই, তাহলে সেটার প্রেজেন্ট পারফেক্ট থাকে না। কীরকম, একটা এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। এখানে ভার্ব কোনটা? পেয়েছি। এটাকে যদি আমি সাধু ভাষায় রূপান্তরিত করি তাহলে কি পাবো? পাইয়াছি। যেহেতু আছি পেলাম, তাই সেটা হয়ে যাবে কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে একটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে গতকাল। এরকম বলিনি গতকাল থেকে তোমার চিঠি পেয়েছি, একসঙ্গে কেউ 100টা চিঠি পাঠায় না যে গতকাল থেকে আসতেই থাকবে আসতেই থাকবে। সো গতকাল এটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম। তাহলে এটা বোঝা যাচ্ছে ভার্ব দেখে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এর সঙ্গে যুক্ত আছে গতকাল, মানে পয়েন্ট অফ টাইম। সো দিস ইজ পয়েন্ট অফ টাইম। যখন প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পয়েন্ট অফ টাইম যুক্ত থাকবে, তখন সেটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে না, সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। তাই আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, সেটা হয়ে গেল পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাই আমি যদি আমি গতকাল তোমার চিঠি পেয়েছি এটা লিখি আই have received your letter yesterday, তাহলে এটা ভুল হবে। তার পরিবর্তে কি লিখতে হবে? শুধু আমাকে I received your letter yesterday। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি কোনো একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে টাইম এক্সপ্রেশন পায়, সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে যদি আমি পয়েন্ট অফ টাইম পাই, তাহলে সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনাইট টেন্স। এটা পাস্ট ইনডেফিনাইটের সঙ্গে প্রেজেন্ট পারফেক্টকে চেনার সব থেকে ভালো উপায় যে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পয়েন্ট অফ টাইম আছে নাকি ডিউরেশন অফ টাইম আছে, এটা দেখা। ক্লিয়ার? এগুলো জানলেই মোটামুটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানা হয়ে যাবে। শুধুমাত্র যদি নেগেটিভ সেন্টেন্স দেয়, যে আমি এখানে যদি একটা এক্সাম্পল দিই, একটা নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দিই, যে সে স্কুলে যায়নি,
আর যদি সে স্কুলে গেছে বলি প্রথমে, তো স্কুলে গেছে মানে কি, স্কুলে যাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুলেই আছে মানে রেজাল্টটা বর্তমান। আর গেছের যদি আমি সাধু ভাষা করি কি হবে, গিয়ে আছে, তাহলে কি হবে, হি হ্যাজ গান টু স্কুল। কিন্তু যদি এখানে বলে গেছে না বলে সে স্কুলে যায়নি, সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড যুক্ত হয়ে গেছে, তাই তখন হয়ে যাবে শুধু হি হ্যাজ নট। অর্থাৎ নেগেটিভ যদি হয় কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এই হ্যাজ বা হ্যাবের পরে একটা জাস্ট নট বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? এটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি এরকম বলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, সে কি স্কুলে গেছে, সে কি স্কুলে গেছে, ইন্টারোগেটিভ যদি থাকে, তাহলে এটা আমি বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দেখে, গেছে দেখে। গ্যাছের যদি সাধু ভাষায় রূপান্তরিত করি পাবো গিয়াছে। তাহলে প্রথমে আমার কাজ হবে এই ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে নেওয়া। সে কি স্কুলে গেছে, এটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে, সে স্কুলে গেছে, তার মানে হি হ্যাজ গান টু স্কুল। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ আমি করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, এটাকে জাস্ট আগে নিয়ে চলে এলেই হবে। অর্থাৎ হ্যাজ হি গান টু স্কুল আর একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেওয়া। তাহলে যদি কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমি হ্যাজ হ্যাভটাকে জাস্ট সাবজেক্টের আগে নিয়ে চলে আসব, বাকি ফর্মুলা সেম, তাহলে সেটা ইন্টারোগেটিভের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে সব কিছু। আজকের ক্লাস এটুকুই। যদি বোঝা যায়, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।